আমরা আরেকটা ক্লাস নিয়ে আসছি। আজকে ইংলিশ ফার্স্ট পার্টের ক্লাস, এতদিন সেকেন্ড পার্টের ক্লাস চলছে, আজকে ইংরেজি ফার্স্ট পার্ট। এবং এটা হচ্ছে অ্যাপ্রিসিয়েটিং পোয়েম, স্টোরিজ, আইডেন্টিফাইং থিম, সাবজেক্ট ম্যাটার অ্যান্ড ইন্টারপ্রিটেশন। এখানে দুইটা বিষয় মনে রাখতে হবে। একটা হচ্ছে আমাদের লিটারেচার থেকে কিছু কবিতা আসে, কিছু টেক্সচুয়াল আসে এবং নন টেক্সচুয়াল আসে। এর মধ্যে আজকে একটা ছোট কবিতা আমরা পড়বো। এটার মধ্যে পরীক্ষার মধ্যে থাকে অ্যাপ্রিসিয়েটিং। অ্যাপ্রিসিয়েটিং মানে কি? উপলব্ধি করা। এটা অনেকে মনে করে যে ফ্রেজিং অথবা লাউডিং মানে প্রশংসা করা, আসলে এটা উপলব্ধি করা। তার মানে একটা কবিতা অথবা গল্পকে উপলব্ধি করতে হবে, তার থিম, মূল ভাব কি আছে, সাবজেক্ট ম্যাটার, বিষয়বস্তু কি আছে এবং সেটার ব্যাখ্যা করতে হবে। তাহলে এটা আমরা আজকে করব একটা কবিতার মাধ্যমে। আমরা দ্বিতীয় স্লাইডে চলে যাই। আজকে যে কবিতাটা পড়বো সেটা হচ্ছে ড্রিম পোয়েম। ড্রিম পোয়েম দুইটা কবিতা আছে। একটা আমেরিকান একজন পোয়েট জেমস মার্কাল ল্যাংস্টন হিউজস লিখেছেন, আরেকটা হচ্ছে ডিএইচ লরেন্স, ডেভিড হার্বার্ট লরেন্স লিখেছেন। আজকে আমরা জেমস মার্কাল ল্যাংস্টন হিউজেস এটা ব্যাখ্যা করব। আগে কবির ডিটেলটা আমরা দেখি। কবি জন্মগ্রহণ করেন 1901 সালে জোপ্লিন, মিশরি নামক অঙ্গরাজ্যের মধ্যে ইউএস আমেরিকাতে জন্মগ্রহণ করেন এবং মারা যান মে মাসের 22 তারিখ 1966 সাল নিউ ইয়র্ক সিটির মধ্যে, ইউএস আমেরিকার মধ্যে। এবং তাকে বলা হয় পয়েট অফ হার্লেম রেনেসাঁ। হার্লেম পুনর্জাগরণের কবি, কারণ অনেক কবি আছে যারা কি শেক্সপিয়ার হচ্ছে জেকোবিয়ান পিরিয়ড, অথবা শেক্সপিয়ার হচ্ছে রানী এলিজাবেথের সময়, এই জন্য তাকে এলিজাবেথান পয়েট বলা হয়। আবার কেউ আছে ভিক্টোরিয়ান পয়েট, যেমন আলফ্রেড টেনিসন ভিক্টোরিয়ান পয়েট, কিন্তু তাকে বলা হয় হার্লেম রেনেসাঁর কবি বলা হয়। হোয়াট ইজ দ্য মিনিং অফ হার্লেম রেনেসাঁ? হার্লেম রেনেসাঁ হচ্ছে ইজ দ্য কালচারাল রিভাইভাল অফ আমেরিকান মিউজিক, ডান্স, আর্ট, লিটারেচার, হ্যাঁ, থিয়েটার, পলিটিক্স সেন্টার্ড ইন হার্লেম, ম্যানহাটন, নিউ ইয়র্ক সিটি, স্প্যানিং বিটুইন 1920s অ্যান্ড 1930s। আমি সহজ ভাষায় বলি, আমেরিকার মধ্যে দুইটা জাত আছে, একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে ব্ল্যাক। এই ব্ল্যাকেরা নিজেদেরকে আমেরিকার স্থায়ী বাসিন্দা এবং আদি বাসিন্দা মনে করে। তারা বাই ডিন্ট অফ তাদের স্টাইল, তাদের ফ্যাশনের মাধ্যমে, তারা তাদের কবিতার মাধ্যমে, তারা ডান্সের মাধ্যমে, তারা সাহিত্যের মাধ্যমে নিজেদেরকে তুলে ধরছে। ম্যানহাটনের হার্লেম নামক একটা শহরের মধ্যে এটা চলছিল 1920-এর দশক এবং 1930-এর দশক। ওই আন্দোলনের মধ্যে কন্ট্রিবিউট করেছিলেন আমাদের আজকের কবি কবিতার মাধ্যমে। কাজী নজরুল ইসলাম যেভাবে কন্ট্রিবিউশন রেখেছিলেন আন্দোলনে, ঠিক এরকমই তিনি কি করছেন? কন্ট্রিবিউশন রেখেছেন। এই জন্য তাকে বলা হয় পয়েট অফ হার্লেম রেনেসাঁ বলা হয়। আর এই কবিতাটার মধ্যে আমরা দুইটা ডিভাইস ইউজ করব। যখন আমরা লিটারেচার পড়ি তখন আমাদেরকে কতগুলি ডিভাইস, কতগুলি সূত্র, গাণিতিক সূত্রের মতো কতগুলি অলংকার আমাদেরকে ইউজ করতে হয়। একটা হচ্ছে পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন হচ্ছে পার্সন থেকে আসছে, এটা পার্সনিফাই করা। পার্সনিফিকেশন হচ্ছে ব্যক্তি সত্তা আরোপ, তার মানে কোনো কিছুতে ব্যক্তিত্ব আরোপ করাকে বলা হয় পার্সনিফিকেশন। আর মেটাফোর হচ্ছে উপমা। এইটা আমি একটু ক্লিয়ার করি। যখন উপমা অথবা রূপক অর্থে ব্যবহার করা হয়, এটা হচ্ছে তুলনা যখন করা হয়। তুলনা মানে কম্পেয়ার। আমরা যখন সরাসরি তুলনা করি, আর আরেকটা হচ্ছে পরোক্ষ তুলনা করে, একটা ইনডাইরেক্টলি আমরা কি করি, আরেকটা ডাইরেক্টলি আমরা কম্পেয়ার করি। তে ওই বিষয়টা খেয়াল রাখতে হবে। তুলনা, লিটারেচারের মধ্যে তুলনা দুই প্রকারে করা হয়। একটা হচ্ছে ডাইরেক্ট কম্পারিজন আর একটা হচ্ছে ইনডাইরেক্ট কম্পারিজন। দুইভাবে করা হয়। যদি আমরা বলি রহিম ইজ লাইক এ টাইগার, রহিম বাঘের মতো। রহিম তো বাঘ না, রহিম বাঘের মতো। তাইলে এখানে লাইক দিয়ে আমরা মতো বুঝিয়েছি, সরাসরি বাঘ বলি নাই কিন্তু। তাইলে যখন ওইখানে এজ অথবা লাইক দ্বারা মতো বোঝাবে, সেটাকে আমরা বলবো সিমিলি। ঠিক এই জিনিসটাকে যদি আমি অন্যভাবে উপস্থাপন করি, রহিম ইজ এ টাইগার, রহিম বাঘ, তার মানে মতো টত নাই, সরাসরি কি বাঘ। সেক্ষেত্রে ডাইরেক্ট কম্পারিজন হয়ে গেছে, তার মানে রহিম একটা বাঘ, তুলনা হয়ে গেছে। এটাকে আমরা বলবো কি? মেটাফোর। লেট ইট বি ভেরি ক্লিয়ার। যখন আমরা দেখব যে লাইক এবং এস দ্বারা তুলনা করা হচ্ছে, রূপক অর্থ অথবা কি এটাকে অলঙ্কিত করা হচ্ছে, সেক্ষেত্রে এটা সিমিলি হবে। আর যদি সরাসরি তুলনা করা হয় সেটাকে আমরা মেটাফোর বলবো, সেটা হচ্ছে রূপক, এলিগোরিক্যাল। এখন আমরা কবিতার মধ্যে চলে যাই।
পরের স্লাইডে কবিতার মধ্যে আমাদেরকে মনে রাখতে হবে, কবিতার মধ্যে প্রত্যেকটা কবিতার ভাগকে স্ট্যান্জা বলে। স্ট্যান্জা মানে কি? স্তবক। এবং প্রত্যেকটা লাইন মানে কি? প্রত্যেকটা যে লাইন আছে লাইনগুলিকে মিটার বলা হয়, মিটার। তাহলে এখানে কয়টা স্ট্যান্জা আছে? এই যে একটা স্ট্যান্জা, একটা স্তবক আছে, আর আরেকটা আছে। আবার রচনার ভাগকে বলা হয় প্যারা, উপন্যাসের ভাগকে বলা হয় স্বর্গ, সেটাকে ক্যান্টো বলে। এখানে দুইটা ভাগ আছে। এটা স্ট্যান্জা কয়টা? দুইটা। এবং যখন আমরা প্রত্যেকটা স্ট্যান্জা দেখব, এই যে একটা লাইন, একটা হলে মোনোমিটার, দুইটা লাইন হলে ডাইমিটার, তিনটা লাইন হলে ট্রাইমিটার, চারটা লাইন হলে টেট্রামিটার, পাঁচটা লাইন পেন্টামিটার, ছয়টা লাইন এরকম দরকার নাই, পাঁচটা লাইন পর্যন্ত আমরা থাকি। তাইলে এই কবিতাটার মধ্যে স্ট্যান্জা আছে কয়টা? দুইটা। আমরা একটু কবিতাটা পড়ি। কবিতাটার মধ্যে শিরোনাম হচ্ছে ড্রিমস, এবং এটার মধ্যে লেখক হচ্ছে জেমস মার্কাল ল্যাংস্টন হিউজেস। যদিও বইয়ের মধ্যে দেওয়া আছে ল্যাংস্টন হিউজেস, আমরা বলবো জেমস মার্কাল ল্যাংস্টন হিউজেস। এই লোকের জন্ম কোন জায়গায়? এই লোকের গ্রেট গ্র্যান্ডফাদার যারা ছিল তারা এনস্লেভড হয়েছিল, তাদেরকে দাসে পরিণত করা হয়েছিল। এই জন্য তার আফ্রিকান আমেরিকান দুইটা অরিজিনই আছে, তাকে আমরা আফ্রো আমেরিকান কবি বলবো, এবং তিনি হচ্ছেন হার্লেম রেনেসার কবি। এখন এই প্রথম স্ট্যান্ডার্ড আমরা একটু অ্যানালাইসিস করি। তিনি আন্দোলন করেছিলেন কিসের জন্য? ডেজমন্ড টুটু, নেলসন ম্যান্ডেলা, এদের যে বর্ণবাদ বিরোধী আন্দোলন, ঠিক এরকমই আন্দোলন করছেন, কিন্তু উনি আন্দোলন করছেন তার লেখনির মাধ্যমে, কবিতার মাধ্যমে আন্দোলন করছেন। লাইক কিসের মতো? লাইক আমাদের কাজী নজরুল ইসলামের মতো। এখন আমরা পড়ি, হোল্ড ফাস্ট টু ড্রিম, স্বপ্নগুলিকে আঁকড়ে ধরো। ফাস্ট মানে কি? শক্তভাবে ধরো, দ্রুত ধরো। টু ড্রিম, স্বপ্নগুলিকে আঁকড়ে ধরো। এখানে আমাদের কবি তার অনুসারীদেরকে, ফলোয়ার্সদেরকে বলছেন স্বপ্নগুলিকে আঁকড়ে ধরো। ফর ইফ ড্রিমস ডাই, যদি স্বপ্ন কি করে? যদি স্বপ্ন মারা যায় মানে কি? এক্সপায়ার হয়ে যায়। তিনি বলছেন, ও আমার অনুসারীরা, তোমরা তোমাদের স্বপ্নগুলিকে আঁকড়ে ধরো, নতুবা তোমাদের স্বপ্নগুলি কি করবে? মারা যাবে। তাইলে এই মারা যাওয়া, মানুষ মারা যায়, এখানে কি করছে? এখানে ড্রিমস মারা যাচ্ছে, সুতরাং এই ড্রিমটা পার্সনিফাই হয়ে গেছে, পার্সনিফিকেশন। কারণ মানুষ মারা যায়, আমরা যদি দেখি যে আমরা ড্রিমও মারা যায়, মানুষও মারা যায়, লজিক্যালি আমরা বলতে পারি এটা পার্সন হয়ে গেছে। লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড। এর আগে বলি ডাই শব্দের মিনিংটা কি। এখানে বলছে সময়ের কাজ সময়ে করার জন্য, আনটাইমলি নো নো গোল ক্যান বি অ্যাচিভড। তার মানে অসময় হয়ে গেলে, যখন সময় পার হয়ে যাবে, আমি যদি ইচ্ছা করি এখন কি আমি মেডিকেল ভর্তি হইতে পারবো? আমার তো বয়স হয়ে গেছে। যদি অসময় যদি হয়ে যায় তাহলে কখনো স্বপ্নকে অর্জন করা যায় না। এই জন্য বলছে সময় থাকতে থাকতে টাইমলি কি করার জন্য? স্বপ্নকে অর্জন করার জন্য। তোমার স্বপ্ন এক্সপায়ার হয়ে যাবে। এক্সপায়ার মানে কি? ডাই, মৃত্যুবরণ করবে। তখন লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড, জীবন হবে পালক ভাঙা পাখির ন্যায়। জীবন হবে পালক ভাঙা পাখির ন্যায়। পালক ভাঙা পাখি কি? আপনি যদি পালককে ভেঙে দেন তাহলে পাখি কি বাঁচবে? পাখি তো কিছুক্ষণের মধ্যে মৃত্যুবরণ করবে। সুতরাং পালক ভাঙা পাখি হচ্ছে মরা পাখি। তাইলে লাইফরে তুলনা করছে কার সাথে? পালক ভাঙা পাখি। এবং এখানে এজ এবং লাইক নাই, সরাসরি তুলনা করছে এই পালক ভাঙা পাখি, ব্রোকেন উইং বার্ড। পালক ভাঙা পাখিকে, ডেড বার্ডকে আমরা বলবো কি? মেটাফর। দ্যাট ক্যান নট ফ্লাই, যা কি করতে পারে না? উঠতে পারে না। তার মানে পালক ভাঙা পাখি উঠতে পারে না, আপনি আর জীবনে কোনো কিছু করতে পারবেন না। তাহলে সময়ের কাজ সময়ে করতে হবে। সময় চলে গেলে আর স্বপ্নকে বাস্তবায়ন করা যাবে না, পালক ভাঙা পাখির মতো স্থবির হয়ে থাকতে হবে। এবং সেকেন্ড স্ট্যান্ডার মধ্যে তিনি আবার তার অনুসারীদেরকে বলেন, হোল্ড ফাস্ট টু ড্রিম, স্বপ্নগুলিকে আঁকড়ে ধরো। ফর হোয়েন ড্রিমস গো, যখন স্বপ্ন চলে যায়। যখন স্বপ্ন চলে যায় মানে কি? যখন স্বপ্ন চলে যায় হচ্ছে, মাঝে মাঝে দেখবেন কিছু লোক আছে, কিছু ছেলে পেলে আছে যাদের অনেক বাবা অনেক বড় লোক, শিক্ষক, প্রফেসর, অনেক টাকা পয়সা আছে, কিন্তু পড়াশোনা করে না। তখন তারা কি? স্বপ্নকে তারা বাস্তবায়ন করতে চায় না। স্বপ্নকে বাস্তবায়ন না করতে চাইলে, একটা ঘরের মধ্যে যদি ধরেন একটা বিড়াল পালেন, কুকুর পালেন, এটাকেও ঠিক মতো আপনার যত্ন না নিলে এই কুকুর বিড়াল কিন্তু ঘরে থাকবে না। ঠিক সেভাবেই যদি আপনার ক্যাপাসিটি থাকে, আপনার ক্যাপাবিলিটি থাকে স্বপ্নকে বাস্তবায়ন করার, সেটা যদি না করেন, সেক্ষেত্রে স্বপ্ন আপনার মধ্যে থাকবে না, স্বপ্ন আপনাকে রেখে চলে যাবে, আল্লাহ পাকে নিয়ে যাবে। তাইলে when one is unwilling to fulfill his dream, যখন একজন লোক তার স্বপ্নকে বাস্তবায়ন করতে অনিচ্ছুক হয়, it leaves him, এটা কি করে? তাকে রেখে চলে যায়। এখানে বলছে
যে আপনি যদি অনিচ্ছুক হন স্বপ্নকে বাস্তবায়ন করতে, ঢিলেমি করেন, তাহলে স্বপ্ন আপনাকে রেখে কি করবে? চলে যাবে। হোল্ড ফাস্ট টু ড্রিমস, স্বপ্নকে আঁকড়ে ধরো। ফর হোয়েন ড্রিমস গো, যখন স্বপ্ন কি করে? চলে যায়, আপনাকে রেখে চলে যাবে, তার মানে আপনাকে ত্যাগ করবে, তখন লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড, জীবন হবে অনুর্বর ভূমি, ইনফার্টাইল ল্যান্ড, তার মানে যে ভূমিতে কোনো কিছু জন্মায় না, এরকম একটা ভূমি হয়ে যাবে। এখানে আরেকটা পাইলাম লাইফের সাথে লাইফকে তুলনা করা হয়েছে ব্যারেন ফিল্ডের সাথে, সেটাও একটা মেটাফোর। ফ্রোজেন উইথ স্নো, তুষার দ্বারা জমাট বেঁধে যাবে। এই কবি হচ্ছে আমেরিকান কবি, তার মানে ইউএস এর কবি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ওইখানে কিন্তু তুষারপাত হয়, তুষারপাত হইলে সবকিছু আটকে যায়, কোনো কিছু নড়াচড়া করতে পারে না, একটা পাতাও নড়ে না, গাড়িও নড়ে না। সেক্ষেত্রে বলছে যদি স্বপ্ন কাউকে রেখে চলে যায়, তার মানে লোকটা বাস্তবায়ন করতে চায় না, স্বপ্ন তাকে রেখে চলে গেছে, তখন তার জীবনটাও স্থবির হয়ে যাবে। ফ্রোজেন উইথ স্নো, তুষারপাতে যেরকম সবকিছু স্থবির হয়ে যায়, তার লাইফটাও স্থবির হয়ে যাবে, সে আর উন্নতি করতে পারবে না। তাইলে প্রথম স্তবকের মিনিংটা হচ্ছে যদি অসময় হয়ে যায়, কেউ স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবে না। আর দ্বিতীয় স্তবকের মিনিংটা হচ্ছে যখন একজন অনিচ্ছুক হয় স্বপ্নকে বাস্তবায়ন করার, তখন স্বপ্ন তাকে রেখে কি করে? চলে যায়। এই হচ্ছে আমাদের টোটাল কবিতা, এবং টোটাল কবিতা থেকে আমরা মূলত থিম পাই। থিম হচ্ছে মূল ভাব। এই মূল ভাবটা লিখতে হয় উইথিন 50 ওয়ার্ডস, 50 ওয়ার্ডে লিখতে হবে। এটা কমন বিষয়, এটা সবাই জানে, কিন্তু যদি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন আসে, অ্যাপ্রিসিয়েশন আসলে সেক্ষেত্রে ইউ উইল হ্যাভ টু ফলো 3 সাকসেসিভ স্টেপস। 3টা জিনিস ফলো করতে হবে। নাম্বার 1, প্রথমে থিম লিখতে হবে, এরপরে লিটারারি ডিভাইসেস অ্যানালাইসিস করতে হবে, লাস্টে রাইম লিখতে হবে, রাইম। তার মানে যখন লিটারারি ডিভাইসেস, যখন অ্যাপ্রিসিয়েশন লিখবেন, অ্যাপ্রিসিয়েশন আসতে পারে কিন্তু ভালো ভালো কলেজের মধ্যে, ঢাকা বিভিন্ন কলেজের মধ্যে অ্যাপ্রিসিয়েশন আসে, এটা আমাদের এখানে প্রচলন নাই, তবে এটা শিখতে হবে। অ্যাপ্রিসিয়েশনের মধ্যে থিম লিখতে হবে, আর ডিভাইস কি পাইলেন, আর রাইম মানে ছন্দ, তাল অথবা লয়, এটা আমি শিখিয়ে দিব একটু পরেই, কয়েক মিনিট পরেই। তাহলে আমরা এখানে কি দেখলাম? আমরা দেখলাম থিমটা হচ্ছে সময়ের কাজ সময়ে করতে হবে, অসময় হলে স্বপ্নকে বাস্তবায়ন করা যাবে না। আর কেউ যদি স্বপ্নকে বাস্তবায়ন করতে না চায়, স্বপ্ন তাকে রেখে কি করবে? চলে যাবে। অ্যানালাইজিং দ্য টোটাল পোয়েম উই হ্যাভ ফাউন্ড ওয়ান পার্সনিফিকেশন, আমরা দেখলাম একটা জায়গার মধ্যে ব্যক্তি সত্তা আরোপ করা হয়েছে, আর এই 2টা স্ট্যাঞ্জার মধ্যে, প্রত্যেকটা স্ট্যাঞ্জার মধ্যে উই হ্যাভ ফাউন্ড, আমরা পেয়েছি একটা করে কি মেটাফোর পেয়েছি। প্রথমটা ব্রোকেন উইং বার্ড, পরেরটার মধ্যে পেয়েছি ব্যারেন ফিল্ড। এই হচ্ছে লিটারারি ডিভাইসেস অ্যানালাইসিস। আচ্ছা, এরপরের স্লাইডে চলে যাই। এটা হচ্ছে এটা টোটালটা একটা অ্যাপ্রিসিয়েশন। আমরা দেখি ইট ইজ এক্সট্রিমলি a short poem, এটা একটা ছোট একটা কবিতা, রিটেন ইন ফ্রি ভার্সেস। ফ্রি মানে যেমন খুশি তেমন, ফ্রি ভার্সেস তার মানে যেমন খুশি তেমন। এটা তো 14 লাইন না, 14 লাইন হইলে সনেট হইতো। ফ্রি ভার্সেস, যেমন খুশি তেমন ভাবে একটা ছড়া লিখছে। দ্য ইম্প্যাক্ট অফ ড্রিম ইন এভরি হিউম্যান বিং ইজ দ্য থিম, মানে স্বপ্নের প্রভাব প্রত্যেকটা মানুষের উপর, এটা হচ্ছে থিম অফ দ্য পোয়েম, এই কবিতার মূল ভাব। দ্য পোয়েম হ্যাজ 2 স্ট্যান্ডার্স, কবিতার মধ্যে আমরা দেখলাম যে স্ট্যান্ডার আছে কয়টা? 2টা। দ্য ড্রিম ইজ দ্য গোল অব লাইফ, দ্য পোয়েট ইন হিজ পোয়েম, তার কবিতাটার মধ্যে কবি কি করছে? তিনি পরামর্শ দিয়েছেন হিজ রিডার্স, তার পাঠকদেরকে, টু হোল্ড টাইটলি, শক্তভাবে ধরার জন্য, টু দেয়ার ড্রিম, স্বপ্নগুলিকে শক্তভাবে ধরার জন্য। দ্য ড্রিম ইজ এ গোল অব লাইফ, আসলে স্বপ্ন তো স্বপ্ন না, এটা হচ্ছে গোল অব লাইফ, জীবনের টার্গেট আর কি। আচ্ছা, নট জাস্ট ড্রিমস এক্সপিরিয়েন্স ডিউরিং স্লিপ, এটা স্বপ্নে শুধুমাত্র আমরা যা দেখি সেটাইকে আমরা স্বপ্ন বলি না, এটা টার্গেট বলছে। মানে স্বপ্নে যা দেখছি এটা স্বপ্ন না, এটা আমরা যা টার্গেট করি ওইটাকে স্বপ্ন বলা হচ্ছে। অ্যাকর্ডিং টু দ্য পয়েন্ট, কবি অনুসারে, ইফ ড্রিমস ডাই, যদি স্বপ্ন মারা যায়, লাইফ উইল বি এ বার্ড উইথ ড্যামেজড উইংস, জীবন হবে একটা পাখির মতো যার পাখা 2টা নষ্ট হয়ে গেছে, দ্যাট ক্যান নট ফ্লাই, যা কি করতে পারে না? উঠতে
পারে না। when dreams go away, যখন স্বপ্ন চলে যাবে, লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড, জীবন হবে অনুর্বর ভূমির মতো, কভার্ড উইথ স্নো, যেটা কি করবে, আবৃত হয়ে যাবে স্নো দ্বারা। আচ্ছা, এই যে ঘটনাটা এই পর্যন্ত, হ্যাঁ, দা পোয়েম এই পর্যন্ত, আপনি যদি এইখান থেকে এই পর্যন্ত লেখেন, এটা থিম হয়ে গেল, এটা থিম হয়ে গেল। এরপরেরটা আমরা দেখলাম যে লিটারারি যে ডিভাইসেস গুলি, এইটার মধ্যে, এই পোয়েমের মধ্যে দ্য ওয়ার্ড ড্রিম ইজ পার্সনিফাইড, এটাকে ব্যক্তি সত্তা আরোপ করা হয়েছে, ড্রিমকে মানুষের মতো ট্রিট করা হয়েছে। স্ট্যান্ডার, প্রত্যেকটা স্ট্যান্ডার মধ্যে কন্টেন্টস একটা করে মেটাফোর আমরা পাইছি। প্রথম স্ট্যান্ডার মধ্যে আমরা কি পাইছি, ব্রোকেন উইং বার্ডস পাইছি, আর দ্বিতীয়টার মধ্যে পাইছি কি, ব্যারেন ফিল্ড। এই যে ব্যারেন ফিল্ড পাইছি, এই হচ্ছে আমরা লিটারেচার কনসার্ন যে অ্যানালাইসিস, ডিভাইসেস অ্যানালাইসিস আমরা দেখলাম। এখন লাস্টেরটা হচ্ছে এরকম, এটা ছন্দ তাল লয়। ছন্দ তাল লয় হচ্ছে আপনার সুর আর কি, ছন্দ তাল লয়, ছন্দ তাল লয়, এটাকে রাইম বলা হয়। রাইম, রাইম আমরা দেখি, এটার কোনো মিনিং এর দরকার নাই, উচ্চারণটা দেখলেই হবে। হোল্ড ফাস্ট টু ড্রিমস, তাহলে ড্রিমস এর স ধরলাম, এই স হচ্ছে এ। ফর ইফ ড্রিমস ডাই, যদি ডাই, ডাই রস্যই ডাই ই, তাহলে ড্রিমস এর সাথে মিলে নাই, একটু বাড়ি বি দিলাম। আবার লাইফ ইজ এ ব্রোকেন উইথ বার্ড, বার্ডও মিলে নাই, তাহলে আমরা সি দিলাম। এখন দ্যাট ক্যান নট ফ্লাই, ফ্লাই ডাই, ফ্লাই ডাই মিলে গেছে, তাহলে কি বি, তাহলে এ বি সি বি, এ বি সি বি। এরপর একটা হোল্ড ফাস্ট টু ড্রিমস, এটাতে ধরলাম এ, এর সাথে হোয়েন ড্রিমস গো, গো তো ড্রিমস এর মতো উচ্চারণে মিলে নাই, বি। এরপরে কি, লাইফ ইজ এ ব্রোকেন ব্যারেন ফিল্ড, ব্যারেন ফিল্ডও মিলে নাই, সি। এখন স্নো দিলাম, স্নো গো, স্নো গো, তার মানে বি। তাহলে প্রত্যেকটা স্ট্যান্ডার মধ্যে রাইম কি পাইলাম, এ বি সি বি, এ বি সি বি, সেম রাইম, এ বি সি বি, সেটা হচ্ছে সুর। এই হচ্ছে বিষয়। এই যে সর্বশেষে দ্য থিম, দ্য রাইম অব স্ট্যান্ডা ইজ সেম, একই ধরনের, যেটাকে আমরা বলতে পারি এ বি সি বি। তাইলে কোনো থিম লেখার সময় 50 ওয়ার্ডসের ভিতরে লিখলেই হবে। আর যদি অ্যাপ্রিসিয়েশন লেখেন, প্রথম থিমটা লিখবেন, তারপর লিটারারি অ্যানালাইসিস করবেন ডিভাইসেস গুলিকে, এরপরেরটা হচ্ছে রাইমটা দিয়ে দিলেই হবে। ধন্যবাদ, আজকের ক্লাস এতটুকু পর্যন্তই।